Hello and good evening, this is Ilma Sayed and you're watching The Big Story. আজ পয়লা মার্চ। আজকের দিনটা পৃথিবীর ইতিহাসে রক্তের অক্ষরে লেখা থাকবে। মধ্যপ্রাচ্য বা ওয়েস্ট এশিয়া, যে ওয়েস্ট এশিয়াকে আমরা এতদিন চিনতাম, সেখানে আজ আর কোনো নিয়ম নেই, কোনো আইন নেই, শুধু ধ্বংস ধ্বংস আর ধ্বংসের স্তূপ। তেহরানের আকাশ আজ কালো ধোঁয়ায় ঢাকা। কেন জানেন? কারণ ৩৭ বছরের এক সাম্রাজ্যের পতন হয়েছে আজ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ খোমেনি আর নেই। মার্কিন আর ইসরায়েলি বাহিনীর যৌথ হামলায় খোমেনি নিহত। কিন্তু প্রশ্ন হলো, এরপর কি? ইরান শেষ হয়ে গেল, নাকি এটা এক মহাপ্রলয়ের শুরু হলো? আসল খবরটা শুধু খোমেনির মৃত্যুতে আটকে নেই। খবর আসছে তেহরানের সেই বাংকারে খোমেনি একা মারা যাননি, একারা ছিলেন না, তার সাথে মারা গেছেন তার কন্যা, নাতনি আর জামাতাও। এক লহমায় মুছে গেছে খোমেনি বংশের দাপট। আর এর পাল্টা দিতে ইরান যা করেছে, তাতে কেঁপে উঠেছে দুবাইয়ের বুর্জ খলিফা। আজকের বিগ স্টোরিতে আমরা দেখাবো সেই ইনভেস্টিগেটিভ রিপোর্ট, যা আপনাকে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমস্ত আপডেট নখদর্পণে দেবে। কিন্তু আপনি হয়তো ভাবছেন, তেহরানের যুদ্ধ নিয়ে আমরা কলকাতায় বসে কেন চিন্তিত হব? উত্তরটা লুকিয়ে আছে আপনার পকেটে। অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের দাম আকাশ ছুঁতে চলেছে। ব্রেন্ট ক্রুড এখনই $73 পার ব্যারেল পার করে গেছে, আর এটা $100 হওয়ার সম্ভাবনা রাখে। মানে $100 পার ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম, শুধু সময়ের অপেক্ষা। যদি ব্রেন্ট ক্রুড $100 পার ব্যারেল হয়, তাহলে কি হবে জানেন? পেট্রোল আর ডিজেলের দামটা একসঙ্গে ভারতবর্ষে বাড়বে। এখন কত টাকা দিচ্ছেন? 105 টাকা পেট্রোলে আর 93 থেকে 94 টাকা কলকাতায় বসে ডিজেলে। যদি ব্রেন্ট ক্রুড $100 পার ব্যারেলে পৌঁছয়, পেট্রোলের দাম নাই করে 110 থেকে 115 টাকা, আর ডিজেলের দাম 100 থেকে 105 টাকায় গিয়ে আটকাবে। ভাবুন তো, যদি কাল সকালে পেট্রোল পাম্পে গিয়ে দেখেন লিটার পিছু দাম 20 টাকার কাছাকাছি বেড়ে গেছে, তাহলে কি করবেন? ভারত কি তৈরি এই অর্থনৈতিক সুনামি সামলাতে? আর আমাদের ব্যাডমিন্টন স্টার পিভি সিন্ধু কেন দুবাই এয়ারপোর্টে আটকে পড়লে বলুন তো? শনিবার ভোর যখন সারা পৃথিবী ঘুমিয়েছিল, ঠিক তখনই শুরু হলো অপারেশন ইরান। ইসরায়েলি বায়ুসেনা আর আমেরিকা মিলে মাত্র 24 ঘন্টায় 1200-র বেশি বোমা ফেলেছে ইরানে। টার্গেট খোমেনির খাস অফিস কিংবা সেন্ট্রাল প্যালেস। ইরানের বিদেশ মন্ত্রক চিৎকার করে বলছে এটা নির্লজ্জ আগ্রাসন, কিন্তু নেতানিয়াহু আর ট্রাম্পের লক্ষ্য ছিল স্থির। এই হামলায় শুধু খোমেনি নন, খতম করা হয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিদ নাজিরদেহকে এবং সেনাপ্রধান আব্দুল রহিম মসাভিকেও। ইরানের সামরিক মেরুদণ্ডটাকেই ভেঙে দেওয়া হয়েছে এক রাতে। চীনের প্রেসিডেন্ট জি জিনপিং এই ঘটনা দেখে কড়া বার্তা দিয়েছেন। ট্রাম্প নেতানিয়াহুকে আন্তর্জাতিক আইন মনে করে দিয়েছেন। রাশিয়া বলছে এটা চরম দায়িত্বজ্ঞানহীনতা, কিন্তু রাশিয়া যেটা ইউক্রেনে করেছে সেটাও কিন্তু আবার চরম দায়িত্বজ্ঞানহীনতাই। কিন্তু সেটা আর রাশিয়াকে কে বোঝাবে বলুন? কিন্তু যুদ্ধের এই দামানল কিংবা এই দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন কি থামবে? আসল ইনভেস্টিগেশনে আসে, কেন শনিবারের ভোটটিকেই বেছে নেওয়া হলো বলুন তো? গোয়েন্দা রিপোর্ট বলছে ওই সময় খোমেনি তার ইনার সার্কেলের সাথে, মানে তার কোর গ্রুপের সাথে মিটিং করছিলেন, আর আমেরিকা এই প্রথম ব্যবহার করলো তাদের নতুন অস্ত্র লুকাস ড্রোন। ইরান নিজের শাহেদ 136 ড্রোনকে কপি করে বানানো এই ড্রোন ইরানের বিরুদ্ধেই ব্যবহার করা। ভাবুন, যে ড্রোনের অহংকার ইরান করত, সেই ড্রোনেই আজ খোমেনি ধ্বংস হলো। কিন্তু এর প্রভাব ভারতের শেয়ার বাজারে কি পড়তে চলেছে? সোমবার যখন বাজার খুলবে, তখন কি হাহাকার পড়বে? বিশেষজ্ঞরা বলছেন এফআইআই বা বিদেশি লগ্নিকারীরা দেদার শেয়ার বিক্রি করতে পারে। ভারতের ট্রেড ডেফিসিট বা বাণিজ্য ঘাটতি কোন পর্যায়ে যাবে একবার ভাবুন। আমাদের ইনভেস্টিগেশন বলছে ভারত কিন্তু চুপ করে বসে থাকার পাত্র নয়।
নয়াদিল্লি ইতিমধ্যেই ব্যাকআপ প্ল্যান তৈরি রাখছে, কিন্তু সাধারণ মানুষের রান্নাঘরে তার আঁচ কি পৌঁছবে? আমাদের ডেটা সেন্টার কি বলছে? চলুন লেডিস এন্ড জেন্টলম্যান, লেটস গো টু দ্য বিগ স্টোরি, ডেটা সেন্টার। লেডিস এন্ড জেন্টলম্যান, hello, I'm Ilmaz. Welcome to my data center. Iran, Israel, America. That's the big question tonight. এই তিন দেশের সমস্যার মাঝখানে কোথাও কি আমার আপনার রান্নাঘরে কিংবা আমার আপনার হেসেলে আগুন লাগলো? আলবত লাগলো, কারণ তেলের দামটা না এবার চচ্চর করে বাড়বে, আর তার সঙ্গে বাড়বে আপনার বাড়িতে ঢোকা কিংবা আপনার বাড়িতে আসা, আপনার হেসেলে আসা সবজি, শাক, ফল, মূল এবং অবশ্যই জ্বালানি মানে রান্নার গ্যাসের দাম। একথা আমার নয়, একথা এই মুহূর্তের লিডিং মার্কেট এক্সপার্টসদের। একটা থালা 4টে রুটি, একটু আচার, একটু ডাল, একই থালায় দুজন খাবে, যুদ্ধ হয়তো আসছে কাল। এটা অ্যাসাইনমেন্ট ডেস্ক। বিখ্যাত গানটা আমরা সকলে জানি, কিন্তু সেই কালটা এখন ঘোর বাস্তব। এই মুহূর্তে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ একেবারে দামামা বেজে গেছে। যুদ্ধ বিধ্বস্ত ইরান, দুপক্ষেরই হামলা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। আর তাতে ভাতের থালা, যেটা আমাদের বাঙালিদের আমরা বলি ভাতের থালা, তাতে একটা বড় সড়ো প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তার কারণ দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব চরমে। ইরান বিরাট পরিমাণে বাসমতি চাল নেয় ভারত থেকে। ইরানের হামলা এবং ইসরায়েলের হামলা। আর এই অবস্থা, বর্তমান পরিস্থিতিতে ভারত কতটা চাল এক্সপোর্ট করবে, অথবা উল্টোভাবে বলা যায় ইরান কতটা চাল ইম্পোর্ট করতে পারবে ভারত থেকে, সেটা একটা বড়সড় প্রশ্নচিহ্নের মুখে রয়েছে। আপডেট আপনাদের সামনে। এটা প্রোডাকশন ডেস্ক। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে গোলা বারুদ, যা ক্রমেই যুদ্ধের রূপ নিচ্ছে, আর যার প্রভাব পড়তে শুরু করেছে ভারতে। ভারতে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, যা নিয়ে বিশেষজ্ঞদের মতামত আপনাদেরকে শোনাবো। দেখুন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে এবং সেটা $67 ছিল পার ব্যারেল, সেখান থেকে $73-74 পার ব্যারেল হয়ে গেছে। আগামী দিনে 90-100 কোন জায়গায় যাবে আমরা জানি না। এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে সরকার হয়তো কয়েকদিন চুপ থাকবে, কিন্তু তারপরে কিন্তু সরকার চাইবে ভারতবর্ষের তেলের দামটা বাড়িয়ে দিতে, এবং সেক্ষেত্রে তেলের দাম বাড়লে আপনারা জানেন যে জিনিসপত্রের সব দাম বেড়ে যাবে। ভারতবর্ষের আমদানি করা তেল, যেহেতু তার উপরেই ভারতবর্ষের অর্থনীতি চলছে, প্রায় 85% উপরে আমরা তেল আমদানি করি। ভারতবর্ষের তেল আমদানি করার জায়গাটা যেহেতু হরমুজ প্রণালী, এবং সেখানে যেহেতু এই যুদ্ধের বাতাবরণ তৈরি হচ্ছে, আমি বলবো ভারতবর্ষের অর্থনীতির গতিপথটা আগামী দিনে কোন দিকে যাবে সেটা কিন্তু এই যুদ্ধের উপরে নির্ভর করছে। যদি অতিরিক্ত খরচ হয় তেল কিনবার জন্য, সোনা কিনবার জন্য, তাহলে কিন্তু ভারতবর্ষের বিদেশি মুদ্রার ভান্ডারটা সংকুচিত হবে। তখন কিন্তু আমরা দেখবো আবার ডলারের পার্সপেক্টিভে টাকার অবমূল্যায়ন হবে। আগামী কয়েকটা দিন খুব ইম্পর্টেন্ট। আসলে কি জানেন তো, রাজায় রাজায় যুদ্ধ হয় আর প্রাণ যায় আম জনতার। এই যে ধরুন ইরানে এই মুহূর্তে 200 জন নাবালিকা, একেবারে স্কুল ছাত্রী একটা বোমায় শেষ হয়ে গেল, তার দায় কে নেবে? ওয়ার হ্যাজ আ হিউম্যানিটেরিয়ান কস্ট, বাট ওয়ার টেক্স আ টোল অন আ কান্ট্রিজ ইকোনমি। মানে একটা দেশের ইকোনমিক্স, তার অর্থনীতির ওপর যুদ্ধ বড় প্রভাব ফেলে। ইরানের অর্থনীতির ওপর ফেলবেই, কিন্তু ইরান যে তেলটা একাধিক দেশকে দেয়, বিশেষ করে আমার দেশকে দেয়, আপনার দেশকে দেয়, ভারতবর্ষকে দেয়, সেই তেলটার দাম কি এবার বাড়বে? আজকের পরিসংখ্যান বলছে এই মুহূর্তে দাঁড়িয়ে তেলের দাম $80 ব্যারেল পিছু হতে পারে। একই সঙ্গে সোনা, সিলভার কিংবা রূপো, তার মার্কেট ইন্ডেক্স হয়তো আগামীকাল থেকে ফ্লাকচুয়েট করতে পারে। বিশেষজ্ঞরা আবার এও বলছে বাসমতি চালের এক্সপোর্ট, যেটা সবচেয়ে বেশি ভারত করে এবং সবচেয়ে বেশি ইম্পোর্ট করে ইরান, তার উপরও এবার প্রভাব পড়বে। মানে আমদানি সেই 58 আর খরচা ট্রাম্প ভাইয়া করে দিল $2। এই যে ঘাটতিটা হলো, এই ঘাটতিটা মেটাবে কে? রাশিয়া থেকে তেল কিনতে পারবে না, ইরান থেকে তেল নিচ্ছ বলে ইরানকে ডিস্টেবলাইজ করে দাও। বিগ ব্রাদারের এই খেলায় ভারতীয় আমজনতা কেন পিছবে বলুন তো? বিশ্বশান্তি বলেন বিশ্বযুদ্ধের দামামা,
ইরান ইসরায়েলের যুদ্ধ আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। গত বছর পর আবার এবছর ইরান ইসরায়েলের যুদ্ধ যেন বিশ্বে আবার নতুন করে সবার চিন্তা বাড়িয়েছে। দু দেশের লড়াই তো বটেই, তার সঙ্গে গোটা বিশ্বে তেলের দাম, কারণ এই দুই দেশ থেকে প্রচুর পরিমাণে তেল আমাদের সারা বিশ্বে এক্সপোর্ট হয়। এবার এদের যুদ্ধে কি সারা বিশ্বকে ভুগতে হবে সেই তেলের দামের বৃদ্ধিতে, সেদিকে আমাদের নজর থাকছে। পাশাপাশি এই দুই দেশের যুদ্ধে অন্যান্য দেশগুলোতে কী প্রভাব ফেলবে সেটাও এখন আমরা নজর রাখছি আমাদের নিউজরুম থেকে। আসলে সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হলো তেল। এই তেলের ওপর নজর সবার, সবচেয়ে বেশি তেলের ওপর নজর এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকা এই মুহূর্তে সমস্ত দেশের তেল নিজের কাছে রাখতে চায়, এবং সেই কারণেই কখনো ভারতের ওপর এমবার্গো, কখনো ইরান থেকে তেল কেনার ওপর প্রশ্নবোধক চিহ্ন, নিষেধাজ্ঞা। আর এরই মাঝখানে ভারতের যে চাবাহার পোর্ট রয়েছে, যে চাবাহার পোর্ট ইরানে, সেই চাবাহার পোর্টের ভবিষ্যৎটা কী হবে কেউ জানে না। কারণ এই মুহূর্তে ইরানে যা সিচুয়েশন তৈরি হয়েছে, তাতে কোনো ফরেন কান্ট্রির সেখানে গিয়ে পোর্ট অপারেট করা রীতিমতো সংশয়ে দাঁড়িয়েছে। ওয়েল লেডিজ এন্ড জেন্টলম্যান, দ্যাটস ইট ফ্রম মাই ডেটা সেন্টার। চলুন ফিরে যাই নিউজ ডেস্কে। তো দ্যাট ওয়াজ ইট ফ্রম দ্য ডেটা সেন্টার। ফিরে এলাম নিউজ স্টুডিওতে। আপনারা হয়তো শুনলে অবাক হবেন, এই যুদ্ধের আঁচ শুধু ইরান বা ইসরায়েলে সীমাবদ্ধ নেই। খবর আসছে দুবাই থেকে। ইরান পাল্টা মিসাইল হামলায় কেঁপে উঠেছে দুবাইয়ের আকাশ। বুর্জ খলিফা আর পাম জুমেরা, এই দুটো এলাকা খালি করে দিতে হয়েছে। পাম জুমেরা কিন্তু দুবাইয়ের অত্যন্ত প্রগতিশীল এবং পশ এরিয়া। ভাবুন একবার, পর্যটকদের স্বর্গরাজ্য দুবাই এই মুহূর্তে রণক্ষেত্র। প্রিয়দর্শিনী হাকিম, ফিরাদ হাকিমের কন্যা শুভশ্রী মানে রাজ চক্রবর্তীর স্ত্রী, তারা কিন্তু এই মুহূর্তে সেখানে আটকে রয়েছেন। আমাদের ব্যাডমিন্টন আইকন পিভি সিন্ধু, তিনি দুবাই এয়ারপোর্টে আটকে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। আমাদের এই অফিসের এক সহকর্মীর হাজব্যান্ড, তিনি এই মুহূর্তে কাতারে আটকে রয়েছেন, এবং তিনিও সেখান থেকে যে ছবিগুলো পাঠাচ্ছেন সেগুলো কিন্তু খুব একটা ভালো নয়। শুধু পিভি সিন্ধু নয়, হাজার হাজার ভারতীয় পর্যটক, ভারতীয় নাগরিক আজ মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিমানবন্দরে আটকে। এয়ার ইন্ডিয়া থেকে কাতার এয়ারওয়েজ সব উড়ান ব্যাহত। ভারতের বিদেশ মন্ত্রক 24 ঘন্টা কন্ট্রোল রুম খুলে রেখেছে, কিন্তু যারা ওখানে কাজ করেন সেই লাখ লাখ ভারতীয় শ্রমিকের কী হবে? তাদের সুরক্ষার গ্যারেন্টি কে দেবে? এবার একটা এমন তথ্য দেব যা আপনাদের চমকে দেবে। আমরা বাঙালিরা বাসমতি চালের বিরিয়ানি খুব ভালোবাসি, তাই না? বাসমতি চালের বিরিয়ানি যখন বাড়িতে আসে, সত্যি করে বলুন, ডিনারটা কিংবা লাঞ্চটা জাস্ট জমে যায় না? কিন্তু জানেন কি, এই যুদ্ধ আমাদের $1.2 বিলিয়ন বাসমতি চালের রপ্তানিকে খাদের কিরানায় দাঁড় করিয়ে দিয়েছে। কিভাবে আমাদের বাসমতি চালের রপ্তানি খাদের কিরানায় গিয়ে দাঁড়ালো? ইরান হলো ভারতের বাসমতি চালের সব থেকে বড় বাজার। রপ্তানি কারবারিরা বলছেন প্রায় 2 মিলিয়ন টন চালের অর্ডার এই মুহূর্তে মাঝপথে আটকে গিয়েছে। শিপিং কোম্পানিগুলো বলছে তারা পারস্য উপসাগর দিয়ে জাহাজ পাঠাতে ভয় পাচ্ছে। শুধু চাল নয়, চায়ের রপ্তানি চরম ক্ষতির মুখে। ইরানের মুদ্রার দাম 50% পড়ে গেছে, মানে ইরান কারেন্সি এই মুহূর্তে 50% ড্রপে। সাধারণ ইরানি মানুষের কেনার ক্ষমতা শেষ। তাহলে ভারত এই যে কোটি কোটি টাকার মাল পাঠালো, তার দামটা কে মেটাবে? এটা কি ভারতের কৃষকদের ওপর বড় আঘাত নয়? এবার নজর দিই তেলের দিকে। ভারত তার তেলের চাহিদার 85 থেকে 90% আমদানি করে ইরান থেকে। তেলের দাম প্রতি ব্যারেল কিংবা তেলের দাম প্রতি ব্যারেলে $10 যদি বাড়ে, ভারতের আমদানির বিল 10,000 থেকে 15,000 কোটি টাকা বেড়ে যায়। অর্থাৎ ব্যারেল পিছু যদি 10 টাকা বাড়ে, তাহলে 10,000 থেকে 15,000 কোটি টাকা আমাদের আমদানির টোটাল খরচ বেড়ে যায়। এখানে তো ব্যারেল পিছু প্রায় 30 থেকে 40 টাকা বাড়ার কথা হচ্ছে, মানে 40 থেকে 45,000 কিংবা 40 থেকে 55,000 কোটি টাকার এক্সেস বিলিং। আর এমন ভয়টা কোথা থেকে আসছে জানেন? দ্য স্ট্রেট অফ হরমুজ কিংবা হরমুজ প্রণালী থেকে। পৃথিবীর 20% তেল এই সরু প্রণালী দিয়ে কিংবা এই সরু স্ট্রেট
দিয়ে, এই সরু পথ দিয়ে আসা যাওয়া করে। ইরান যদি এই পথ বন্ধ করে দেয় তবে তেলের দাম $100 ছাড়িয়ে যাবে, অর্থাৎ পার ব্যারেল অয়েল উইল বি সেলিং ফর $100 ইন দ্য মার্কেট। $40 বাড়বে। 45 থেকে 55,000 টাকা, 55,000 কোটি টাকার বিল বৃদ্ধি হবে আমদানিতে আমাদের ভারতের অয়েল মার্কেটিং কোম্পানিগুলো যেমন আইওসি বা বিপিসিএল, তাদের মার্জিন এখনই কমতে শুরু করেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম যদি বাড়ে, শুধু গাড়ি চালানো নয়, ট্রাকের ভাড়া বাড়বে, আর তার ফলে আপনার হেসেলে পৌঁছনো শাক সবজি ফল সবের দাম বাড়বে, এমনকি ওষুধের দাম বাড়বে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়বে, ওলা উবের ট্যাক্সি বাস ভাড়া সবের দাম বাড়বে। ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি দানবের মতো ধেয়ে আসবে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে আন্তর্জাতিক বাজারে $30 থেকে $40 ব্যারেল পিছু তেলের দাম বাড়ে। মধ্যবিত্তর হেঁসেলে তার প্রভাব পড়বে। ঠিক বলেছেন, আপনার আমার হেঁসেলে এই কলকাতা শহরে বসেও সেই আঁচটা আমরা পাব। শুধু তাই না, এক্সাইজ ডিউটি, সেস, এমন অনেক কিছু রয়েছে যেগুলো হয়তো চাপটা আমাদের জন্য বাড়িয়ে দেবে। আপনার আমদানি বাড়েনি, আমরা জানি, আমাদেরও বাড়েনি, আপনারও বাড়েনি। এই মুহূর্তে যে টালমাটাল অবস্থায় গোটা বিশ্ব বাজার রয়েছে, তাতে আমদানি 58 पर খরচা ₹2, $1.5 ঘাটায় যাচ্ছি আমরা সবাই। এটা আমার বক্তব্য নয়, এটা একেবারে ওরফ ফাউন্ডেশনের রিপোর্টের বক্তব্য। প্রতি 50 পয়সা আমদানি পিছু এই মুহূর্তে ভারতীয় এবং এশীয় মহাদেশের যে মানুষজন, যে জনতা, তারা খরচা করে $2, $1.5 ঘাটতিতে চলছে। আর ওরফ ফাউন্ডেশন রিপোর্ট বলছে এই মুহূর্তে এশিয়ায় মানুষ প্রতি 50 পয়সা রোজগারের পেছনে খরচা করে $1.5, খরচা করে $2, মানে $1.5 ঘাটতিতে রয়েছে। মোদী সরকার কি এক্সাইজ ডিউটি কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দেবে, নাকি রাজকোষের ঘাটতি বাড়তে দেবে? এটা এখন সব থেকে বড় প্রশ্ন। কারণ আন্তর্জাতিক বাজারে যদি তেলের দাম ব্যারেল পিছু $40 থেকে $50 বাড়ে, তাহলে তার প্রভাব কিন্তু সরাসরি আমার আপনার রান্নাঘরে এসেই পড়বে। ইতিহাসকে নিজেকে রিপিট করছে। ইজ হিস্ট্রি রিপিটিং ইটসেলফ? 1979 যে ইসলামিক বিপ্লবের হাত ধরে পহলভি বংশকে হটিয়ে খমেইনি ক্ষমতায় এসেছিলেন, আজ 47 বছর পর সেই সাম্রাজ্যের পতন হয়েছে, তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। মজার ব্যাপার হলো, খামেনেই বিরোধী আন্দোলনে এখন নাম উঠে আসছে সেই নির্বাসিত যুবরাজ রেজা পেহলভির। সেই নির্বাসিত যুবরাজ রেজা পেহলভি এই মুহূর্তে আমেরিকার ছত্রছায়ায়। তেহরানের রাস্তায় মহিলারা খামেনেইর ছবি হাতে কাঁদছেন ঠিকই, কিন্তু একদল মানুষ গোপনে উৎসবও পালন করছে। মাহসা আমিনির মৃত্যুর পর যে ক্ষোভ তৈরি হয়েছিল, তা আজ একেবারে ঠান্ডা। আমেরিকার ট্রাম্প প্রশাসন চাইছে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে। এটা কি কেবল একনায়কতন্ত্রের অবসান, নাকি পশ্চিমী শক্তির এক বড় চাল? এই প্রশ্নটাও কিন্তু আপনাকে করতে হবে। কিন্তু আসল রহস্যটা এখনো বাকি। খামেনির মৃত্যুর পর ইরানকে চালানোর জন্য 3 সদস্যের একটা কাউন্সিল করা হয়েছে, কিন্তু সূত্রের খবর ইরানের ভেতরেই এখন শুরু হয়েছে গৃহযুদ্ধ। রেভলিউশনারি গার্ড বা IRGC তারা বলছে তারা ইতিহাসের সব থেকে বড় বদলা নেবে। তারা ইতিমধ্যেই কাতারের দোহা আর সৌদি আরবের রিয়াদে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। এখন প্রশ্ন হলো, ভারত কি এই যুদ্ধে কোনো এক পক্ষ নেবে, নাকি বারবারের মতো কিংবা বরাবরের মতো স্ট্র্যাটেজিক অটোনমি বজায় রাখবে? প্রধানমন্ত্রী মোদী কি পারেন, কিংবা প্রধানমন্ত্রী মোদী কি পারেন এই বিশ্বযুদ্ধ থামাতে, মধ্যস্থতা করতে? ট্রাম্পের মতো বড়াই করার কথা বলছি না, প্রপারলি একটা সলিউশনে আসতে। কারণ এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে যদি তেলের দাম বাড়ে, তাহলে ভারতেও তার প্রভাব পড়বে। আমাদের মাল মাঝপথে আটকে রয়েছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে তেলের
দাম বাড়বে। আর সব থেকে বড় কথা, আজ রাতে কি তেহরানে আবার বোমা পড়বে? আমাদের কাছে যে ইন্টেলিজেন্স রিপোর্ট আসছে, ইন্টেলিজেন্স ইনপুট আসছে, তাতে বলা হচ্ছে ইসরায়েল নাকি এবার নতুন করে 30টি জায়গায় হামলার পরিকল্পনা করেছে। খামেনির মৃত্যুর প্রতিবাদে পাকিস্তানে মার্কিন উপদূতাবাসে আগুন লাগিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। অন্তত 8 থেকে 9 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ভারতের কাশ্মীরে ও শ্রীনগরের রাস্তায় মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। এটা আর শুধু ইরানের যুদ্ধ নেই, এটা এখন ধর্মের আর আবেগের লড়াই হয়ে দাঁড়িয়েছে, সঙ্গে অর্থনীতি রয়েছে। কিন্তু ভারত সরকার এই মুহূর্তে সাফ জানিয়ে দিয়েছে তারা শান্তিতে বিশ্বাসী। ভারতের বিদেশ মন্ত্রক বলছে এই অঞ্চলের স্থিতিশীলতা ভারতের জন্য সব থেকে জরুরি, কারণ আমাদের সেই চাবাহার পোর্ট। এই অশান্তি চললে আমাদের স্টক মার্কেট তার একটা বড় লোকসান দেবে। ইনফোসিস বা টিসিএস এর মতো আইটি কোম্পানিগুলো চিন্তায়, কারণ গ্লোবাল মার্কেট কাল থেকে অস্থির হতে পারে। শেষ করার আগে কয়েকটা জরুরি কথা। এই অস্থিরতার মধ্যেও কিছু ভারতীয় কোম্পানি কিন্তু লাভবান হতে পারে। তারা কারা? অবশ্যই অয়েল কোম্পানি। কারণ এই মুহূর্তে অয়েল কোম্পানিগুলোর শেয়ার বাড়তে পারে। কারণ অয়েল কোম্পানিগুলোর শেয়ার বাড়তে পারে তেলের দাম বাড়ার কারণে। সোনা আর রূপোর দামও কিন্তু সোমবার হুহু করে বাড়তে পারে, কারণ মানুষ এখন নিরাপদ আশ্রয়ে লগ্নি করতে চাইবে। তারা ফ্লাকচুয়েটিং মার্কেটে লগ্নি করবে না, সোনা এবং রূপোতে লগ্নি করতে চাইবে। তাই আপনি যদি গোল্ড কিংবা সিলভারে লগ্নি করে থাকেন, আগামীকাল সকাল 9টা অর্থাৎ সোমবার সকাল 9টার ওপেনিং বেলটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এবার না আমার মতো, আমার আপনার মতো লোকের কথায় আসি। আমরা যারা মধ্যবিত্ত যারা, আমাদের মধ্যবিত্তদের কি হবে? বিরিয়ানির চাল থেকে শুরু করে ওষুধের দাম সব কি আমাদের নাগালের বাইরে চলে যাবে? আমাদের সরকার কি পারবে এই ঝড়ের মধ্যে আমাদের তরণী পার করতে? ট্রাম্প বলছেন এখন কূটনীতি সহজ হবে, কিন্তু ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে শান্তি আলোচনা কি আদৌ সম্ভব? ডোনাল্ড ট্রাম্প গত 1 বছরে কোনো রকম পজিটিভ কাজ করেছে বলে তো আমাদের মনে হয় না। তেহরান জুড়ে এখন 40 দিনের রাষ্ট্রীয় শোক, কিন্তু এই 40 দিনে পৃথিবী কতটা বদলে যাবে তা কেউ জানে না। দ্য বিগ স্টোরির আজকের ইনভেস্টিগেশনে একটা জিনিস পরিষ্কার, মধ্যপ্রাচ্যের এই আগুন ভারতের দরজায় কড়া নাড়ছে। আমাদের সচেতন থাকতে হবে, তৈরি থাকতে হবে। খামেনির যুগ শেষ হতে পারে, কিন্তু লড়াইয়ের ময়দান আরও বড়। আমরা নজর রাখবো প্রতিটি খবরের উপর, কিন্তু আপনারাও নজর রাখুন। আপনারা কি বুঝছেন? আপনাদের কি মনে হয়? ভারতের কি উচিত এই যুদ্ধে হস্তক্ষেপ করা, নাকি আমাদের নিজেদের অর্থনীতি বাঁচানোই এখন আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত? যারা অনলাইনে দেখছেন, যারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন, তারা প্লিজ কমেন্ট করে আমাদের জানান আর এই বার্তা ছড়িয়ে দিন। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।